This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি কি জানেন আপনার যে এলআইসি গুলো আছে কিংবা যে পলিসিগুলো আপনি করেছেন ওই টাকাগুলো বর্তমান ভেঙে যাচ্ছে? কারণ একটা বড় পার্থক্য এসে গেছে। সেই পার্থক্যটা হলো আপনার পকেটের, আপনার এলআইসির প্রিমিয়ারের টাকা কিংবা ব্যাংকের সেভিংসে যে টাকা আসলে কাদের সাম্রাজ্য বাঁচাতে ব্যবহার করা হচ্ছে। বা আপনি ভাবছেন আপনার টাকা সুরক্ষিত, কিন্তু পর্দার আড়ালে এমন কিছু খেলা চলছে যা জানলে আপনার রাতের ঘুম উড়ে যেতেও পারে। আজকের ভিডিওটা আমরা কানেক্ট করব 5টা ডট নিয়ে। কি? আদানি, আম্বানি এবং টাটা, সঙ্গে এলআইসি এবং সরকার। এই ডটগুলো যদি আমি জুড়ি তাহলে আপনি আসল জিনিসটা আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে যে আপনি কোন রাজ্য কিংবা কোন দেশে বসবাস করছেন, সেটা কর্পোরেট নাকি সমস্ত কিছু একটা ধোঁয়াশা। কারণ এই ঘটনার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কষ্ট উপার্জন করা টাকাটা সুরক্ষিত আছে নাকি। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি খুব ভালো আছেন এবং আপনার পরিবারের সবাই খুব সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। খবরের কাগজে রোজ হেডলাইন দেখেন, দেশে $5 ট্রিলিয়ন ইকোনমি হচ্ছে, রাইট? বা জিডিপি বাড়ছে। শুনতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু অর্থনীতির আসল ছবিটা অনেক সময় হেডলাইনে চাপা পড়ে থাকে। দেখুন, আজ আমি কোনো রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি করব না। আমরা শুধু বলবো আপনার কষ্ট উপার্জন করা টাকা নিয়ে সেটা সুরক্ষিত আছে নাকি। আমরা ভালো করে ব্যাপারটা দেখব। দেশের আইন কানুন সাধারণ মানুষের জন্য একরকম, কিন্তু কিছু বন্ধু শিল্পপতির জন্য সম্পূর্ণ রকম আইনটা আলাদা। কেন? কিভাবে আপনার ট্যাক্সের টাকা ভর্তুকি হয়ে বড় লোকদের পকেট ভরাচ্ছে। আর আপনি সাধারণ মানুষ যদি একটু ইএমআই দিতে দেরি করা যায় তাহলে সাধারণ মানুষদের কি করে ব্যাংক? মান সম্মান পুরো ধুলোয় মিশে দেয়, তাই তো? এইগুলোর পেছনে আসল কি জিনিস সেটাই জানবো, সত্যটা। চলুন জানা যাক। একটা সত্যি গল্প দিয়ে শুরু করি। চেন্নাইয়ের এক শিল্পপতি সি শিবাশঙ্করকে দিয়ে, নামটা কিন্তু মনে রাখবেন। ইনি শিবাজি ইন্ডাস্ট্রির মালিক। ভারতের বিভিন্ন বড় বড় ব্যাংকগুলো থেকে ইনি প্রায় 5,000 কোটি টাকা লোন নিয়েছিলেন। হ্যাঁ, কত টাকা বললাম? 5,000 কোটি টাকা। তারপর তিনি বললেন, সরি স্যার, আমার কাছে টাকা নেই, আমার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, আমি আর টাকা ফেরত দিতে পারবো না। একবার ভাবুন তো, যদি আপনি বা আমাদের মতো সাধারণ মানুষরা ব্যাংক থেকে মাত্র 5 লক্ষ টাকার কাছাকাছি একটা টাকা যদি পার্সোনাল লোন কিংবা হোম লোন নিয়ে শোধ না করে থাকি বা দিতে পারছি না, ব্যাংক কী করবে? রিকভারি এজেন্ট পাঠাবে, বাড়িতে নোটিশ পাঠ ঝোলাবে এবং সিভিল স্কোর খারাপ করবে, মান সম্মান নিয়ে টানা হিচড়া করবে, তাই তো? কিন্তু শিবশঙ্করের ক্ষেত্রে কি হলো জানেন? আইডিবিআই, এসবিআই, এলআইসি সবাই মিলে মিটিং করলো এবং প্রমুখ বড় বড় মাথারা বসে মিটিং হলো। ঠিক হলো, আরে উনি বেচারা দিতে পারছেন না, ওনাকে ছেড়ে দাও। হ্যাঁ, যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি ডেটা দেখে নিতে পারেন গুগল থেকে। 5,000 কোটি টাকার বদলে তিনি মাত্র 318 কোটি টাকা ব্যাংকে দিলেন এবং তার কেসটাকে তিনি ক্লোজ করলেন। একে বলা হয় কি? হেয়ার কাট বা অ্যাডজাস্টেবল। মানে ব্যাংক 98% টাকা, যা আসলে আপনার আমার ডিপোজিট টাকা, সোজাসুজি জলে চলে গেল। এবারে আপনি ভাববেন কিভাবে চলে যাচ্ছে, সেটা আপনি একটু পরেই বুঝতে পারবেন গেমটা কোথায়। টুইস্টটা শুনুন। তিনি টাকা দিতে পারলেন না, তিনি কি করলেন জানেন? তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করে দিলেন সবার সামনে। এই শিবাশঙ্কর কিছুদিন পরই শ্রেষলেস দ্বীপে টাটা গ্রুপের মারা গেছেন স্যার রতন টাটা স্যারের বাংলোর পাশেই ঠিক 55 কোটি টাকা দিয়ে একটা রাজপ্রাসাদ কেনার প্ল্যান করেছেন। এটা আমি জানলাম কোত্থেকে? রিসার্চ করি। ঠিক আছে, ভেবে দেখুন, একজন কৃষক 5,000 টাকার জন্য নিজেকে শেষ করে ফেললেন এবং একজন শিল্পপতি 5,000 কোটি টাকা মেরে দিয়ে 55 কোটি টাকার ভিলা কিনছেন। দেখুন, এটা শুধুমাত্র আমি জানাচ্ছি কেন, শুধুমাত্র শিক্ষামূলক উদাহরণ। অতীতের ফলাফল ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না। এটা কোনো ধরনের রেকমেন্ডেশন কিংবা কোনো কিছু নিয়ে নয়, এটা শুধুমাত্র আমি এডুকেশন পারপাসেই বানাচ্ছি এবং আমাদের জানাচ্ছি। এবার আসা যাক আর একটা ব্যাপার। এখানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী ঘটনাটা ঘটতে চলেছে বা কী ঘটনাটা ঘটে আসছে বর্তমানে। এটা শুধু আমি একটা উদাহরণ বললাম, আপনিও বিভিন্ন ধরনের উদাহরণ জেনে থাকেন। এবারে আপনি হয়তো ভাবতে পারেন, তাহলে এখানে আমার এলআইসি বা আমার ফিক্সড ডিপোজিট বা আমার আলাদা আলাদা পলিসির ব্যাপার কী করে আসছে। একটু দাঁড়ান, আপনি সেই স্টোরিটাও বুঝতে পারবেন। তার আগে আর একটা জিনিস জানাই, সেটা হলো কি? টাটা গ্রুপের কথায়। হ্যাঁ, টাটা গ্রুপ ট্রাস্ট আপনি নিশ্চয়ই জানেন। আমরা টাটাকে সম্মান করি এবং রতন টাটা স্যারকেও আমরা সমস্তভাবে রেসপেক্ট করি। কিন্তু
ব্যবসার জগতে ইমোশনাল চলে না। একটা আমি আপনাদের ঘটনা জানাচ্ছি, এটা আমি রিসার্চ করতে গিয়ে পেয়েছি, এটা আপনারাও পেতে পারেন গুগল করলে, ঠিক আছে? আমার ভাবনা নয়, এটা পাবলিকের ডেটা অ্যাভেলেবেল আছে, আপনি চেষ্টা করলেও পেয়ে যেতে পারেন। ফেব্রুয়ারি 2024 সরকার ঘোষণা করলো টাটা গ্রুপের দুটো কোম্পানিকে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট বসানোর জন্য প্রায় 44,000 কোটি টাকা ভর্তুকি বা সাবসিডি দেওয়া হবে। মানে সরকার নিজের পকেট থেকে, যেটাকে বলা যায়, টাটাকে সাহায্য করবে। ঠিক আছে, এটা খুব ভালো কথা, কারণ দেশের টেকনোলজি আসছে। কিন্তু 4 সপ্তাহ পর, মানে 1 মাসও কাটেনি প্রায়, টাটা গ্রুপ বিজেপিকে ইলেকশন বন্ডের মাধ্যমে 758 কোটি টাকা চাঁদা দিয়েছিল। ঠিক আছে, এই 4,000 কোটি টাকা পেলাম, তার বদলে 700 থেকে 750 কোটি টাকা ফেরত দিলাম। রিটার্ন অফ ইনভেস্টমেন্ট দেখেছেন? কেন? এই স্কুলের রিপোর্ট কি বলছে? এই ডিলটা ঠিক হওয়ার পর থেকেই টাটা গ্রুপ শাসক দলের সব থেকে বড় ডোনার হয়ে উঠেছে। প্রশ্নটা হলো, এখানে হাজার হাজার কোটি কোটি টাকার খেলা চলছে, এর খবর কি আপনার হোয়াটসঅ্যাপে আসে না, কারণ আমার আপনার সাধারণ মানুষকে ব্যস্ত রাখা হয় অন্য ক্ষেত্রে। ঠিক আছে, এবার আসা যাক সেই মেন টপিক এবং সেন্সিটিভ টপিক যেটার জন্য আপনি এই ভিডিওটি ক্লিক করেছেন। হ্যাঁ, এলআইসি, জিন্দেগি কি সাধবি, জিন্দেগি কি বাঁধবি। আমরা এলআইসিকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, কারণ প্রত্যেকটা সাধারণ মানুষ তিনার বিশ্বাস করেন। এলআইসির কাছে প্রায় 57 লক্ষ কোটি টাকার কাছে পাবলিক ফান্ড আছে। কিন্তু লাইফ মিন্ট এর একটা রিপোর্ট আমি দেখলাম, ওখানে বলেছে এলআইসি যখন কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে ভোট দেয় তখন তাদের আচরণ খুব একটু অদ্ভুত। হ্যাঁ, রিপোর্ট অনুযায়ী গত 14 কোয়ার্টার ধরে যখনই আদানি বা রিলায়েন্স গ্রুপের কোনো প্রস্তাব এসছে, প্রস্তাব মানে ডিরেক্টর নিয়োগ হওয়া বা স্যালারি বৃদ্ধি, এলআইসি চোখ বন্ধ করে হ্যাঁ বলেছে, কোনো প্রশ্ন করেন। কিন্তু বাজাজ বা টিভিএস বা অন্য কোনো বড় কোম্পানি যখন প্রস্তাব এনেছে তখন এলআইসি বলেছে না, এটা নিয়ম বিরুদ্ধ, আমরা এটা মানব না। এই দ্বিচারিতা কেন? যে সংস্থা আপনার, আমার বা সাধারণ মানুষের রিটায়ারমেন্টে টাকা রাখা হয়, সে যে সংস্থার উপর সমস্ত সাধারণ মানুষ ভরসা করে, সেই সংস্থা দেশের মাত্র 2টো বিজনেস হাউসকেই ফেভার করছে, মানে সুবিধা দিচ্ছে। তাহলে কি আমার আপনার সাধারণ মানুষের টাকা সুরক্ষিত? দেখুন, আমার লক্ষ্য অনুযায়ী আমি এই ভিডিওটি সম্পূর্ণ একটা এডুকেশন পারপাসেই বানাচ্ছি। আমি আপনাকে একটা জিনিসই বলবো, আপনার লক্ষ্য অনুযায়ী আপনি একটা সার্টিফাইড আর্থিক উপদেষ্টা বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে পরামর্শ করেই এই ব্যাপারগুলো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আপনি করলেও করতে পারেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত, আপনার নির্ভর। কিন্তু একটা আমি আপনাকে রিপোর্ট বলি, লাস্ট আপনি হয়তো শুনেছেন বা হয়তো জানেন, হিডেনবার্গের রিপোর্টের কথা মনে আছে? যখন আদানির শেয়ার তাসের ঘরের মতো পড়ে যাচ্ছিল, বা কয়েক বছর আগেকার ঘটনা এটা, ঠিক আছে, সেই সময় আমেরিকা আর ইউরোপের মতো বড় বড় ব্যাংকগুলো আদানিকে লোন দিতে অস্বীকার করে দিয়েছিল, কারণ তারা বলেছিল রিস্ক আছে, এত ভলাটাইল কোম্পানি আমরা দেব না। তখন দাতা হয়ে এগিয়ে এসেছিল কে? আমাদের এই প্রিয় এলআইসি। ঠিক আছে, এইবারে আপনি একটু ব্যাপারটা বুঝবেন। ওয়াশিংটনের একটা ইনভেস্টমেন্ট রিপোর্ট বলছে সেই কঠিন সময়ে সরকারি অফিসাররা নাকি এলআইসিকে চাপ দিয়ে আদানি কোম্পানির উপর প্রায় 38,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট করিয়েছিল। একবার ভাবুন, যখন পৃথিবী মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ ভারত একটা দেশ, তার থেকে অনেক বড় বড় দেশ আছে, সেই সব দেশটার আদানিকে লোন দিচ্ছে না, আমাদের এলআইসি কিন্তু লোন দিচ্ছে। মানে ব্যাপারটা বোঝার আছে এখানে। তখন আমাদের পাবলিক মানি দিয়ে একটা প্রাইভেট কোম্পানির বেল আউট করানো হচ্ছে। এখানে অনেকজনই কোশ্চেন করেছিলেন, এলআইসির কাছে কিন্তু সদুত্তর ছিল না, তারা শুধু বলেছে এটা একটা ইনভেস্টমেন্ট রুটিন। ঠিক আছে, কিন্তু টাইমিংটা কাকতালীয় হতে পারে না। তাহলে দেখুন, আমি আপনাদের একটাই কথা এই স্টোরিগুলোর মাধ্যমে বলতে চাই যে বর্তমানে কি হচ্ছে আমরা কিন্তু জানি না। অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আমি আপনি আমাদের কি চিন্তা ভাবনা যে আমাদের টাকাটা সুরক্ষিত থাকুক এবং একটুখানি যাতে বিনিয়োগটা বাড়ুক, তাই তো, তাই কারণে আমরা রাখি। এছাড়াও আর একটা ব্যাপার জানুন, আইএমএফ এর একটা তথ্যের কথা না বললেই নয়। আন্তর্জাতিক এই সংস্থা ভারতের ডেটা বা তথ্যের গুণমানকে সি গ্রেড দিয়েছে, মানে সরকারের অর্থনীতি যে তথ্য দিয়েছে আন্তর্জাতিক মহলে সেটাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। এখন প্রশ্ন হলো, আমাদের সাধারণ মানুষ আমরা কি করব? দেখুন, আমাদের সব থেকে বড় হাতিয়ার হলো কি জানেন? সচেতনতা। এক, অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না, নিজের ইনভেস্টমেন্ট কোথায় যাচ্ছে সেটা আপনি খবর রাখুন এবং সঠিকভাবে ওটাকে ট্র্যাক বা দেখতে থাকুন। 2 নম্বর, সঠিক প্রশ্ন করতে শিখুন। বর্তমান রাজ্য বা দেশের স্বপ্নের আড়ালে এই কর্পোরেটের লুট, এর পিছনে গল্পটা আপনি চিনে রাখা আপনার দরকার, যেটা আমি আপনাকে জানালাম। ঠিক আছে, হয়তো আপনি কয়েক মিনিট দিয়ে ভিডিওটা দেখলেন কিন্তু আপনি অনেক জিনিসটা জানতে পারলেন, তাই তো।
এবং 3 নম্বর, আমি আপনাকে প্রথম বলছিলাম যে এত টাকা কি করে মাফ হলো, সেটা হচ্ছে কি দিনের শেষে যখন লোন মাফ হয় সেটা আপনার ট্যাক্সের টাকাই হয়। যখন এলআইসি রিস্ক ইনভেস্টমেন্ট করে তখন আপনার ভবিষ্যতের ঝুঁকি থাকলেও থাকতে পারে। এই ভিডিওটি যদি আপনার চোখ খুলে থাকে বা আপনি অনেক কিছু জিনিস জানতে পারেন, তাহলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান এবং আমি বলবো আপনাকে সবসময়ের জন্য সচেতনভাবেই আপনি বিনিয়োগ করুন। দেখুন, একটা সত্যি কথা বলতে কি বর্তমানে যা অবস্থা সেটা আপনি নিশ্চয়ই জানেন, ঠিক আছে? কারণ যেভাবে ইনফ্লেশন বাড়ছে বা মুদ্রাস্ফীতি বাড়ছে, সেইভাবে কিন্তু আমাদের জমানোর অর্থের পরিমাণ সেটা সেইভাবে বাড়ছে না। তাই কারণে আপনি গডস মানি বা উপরওয়ালার তৈরি যেটা জিনিস সেখানে আপনি বিনিয়োগ করলেও করতে পারেন। যদি আপনি না জেনে থাকেন যে উপরওয়ালা তৈরি জিনিস মানে কি বা গডস মানি হিসেবে কি, তাহলে আপনি কমেন্ট করুন গডস মানি, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে গাইড করে দেবো। আর যদি আপনার মনে হয় যে এই তথ্যগুলো সঠিক বলছি বা এর পরিপ্রেক্ষিতে আপনার যদি কিছু বলার থাকে, আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, যে সেখানে আপনার মতামত থেকে আমরা অনেক কিছু জিনিস জানতে পারবো যে বর্তমান দেশ কিংবা রাজ্যের অবস্থা কী চলছে। আর ভিডিও শেষে আমি আপনাদের একটা কথা বলতে চাই, রিসেন্টলি কেন্দ্র সরকার একটা আইন পাস করেছে। সেই আইনের ব্যাপারে কি নমিনি কিন্তু টাকা পাবে না। হ্যাঁ, সেই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যদি আপনি দেখে না থাকেন, এই ভিডিওটা দেখুন। প্রায় 5 লক্ষের উপর মানুষ দেখেছেন এবং উপকৃত হয়েছেন। যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি ক্লিক করে দেখুন, ওখানে আপনার সঙ্গে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে এই ভিডিওতে। নমস্কার।